ইংল্যান্ডের পর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশও তাদের 15 জনের দলটা দিয়ে দিল। সেই বাংলাদেশ যারা কিন্তু ভারতের গ্রুপেই রয়েছে, আর ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফির ওপেনিং ম্যাচটা কিন্তু এই বাংলাদেশের বিপক্ষেই খেলবে 20শে ফেব্রুয়ারি। 15 জনের বাংলাদেশের স্কোয়াডটা ঠিক কেমন হলো ওই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, চলুন সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরি। আমি ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদের লিস্টটা আর কি এক এক করে বলছি। ব্যাটারদের লিস্টে আছেন সৌম্য সরকার, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম আর তাওহিদ হৃদয়। অলরাউন্ডারদের তালিকায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ আর মেহেদি হাসান মিরাজ। উইকেট কিপারদের তালিকায় আছেন মুশফিকুর রহিম, জাকের আলী অনিক আর পারভেজ হোসেন ইমন। আর বোলারদের লিস্টে রয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান। তো এই হলো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের 15 জনের ফুল স্কোয়াড। এই স্কোয়াডটা নিয়ে বেশ তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা হয়েছে, কারণ লিটন দাস আর সাকিব আল হাসান বাংলাদেশের আর কি স্টার পারফর্মার যারা, তারা কিন্তু এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন এবং যথেষ্ট যৌক্তিক কারণেই পড়েছেন বলে আমি মনে করি। তারপরেও বাংলাদেশ সমর্থকরা যেরকম আবেগপ্রবণ, তারা আর কি মানে অতীতের পারফরমেন্সের উপর জাজ করে, যেহেতু তারা দলে ওই জায়গায় আর কি চান, মানে এটা আর কি দেখতে গেলে সাবকন্টিনেন্টের বেশিরভাগ ফ্যানেরাই আর কি এইরকম টাইপেরই মেন্টালিটি আর কি মানে বজায় রাখে। তো সেখানে বাংলাদেশের সমর্থকরা আরও বেশি আবেগপ্রবণ। আবার লিটন দাস আর কি যেদিন বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডটা ঘোষণা হয়েছে, তিনি তো তার আগে একেবারেই ব্যাটের মানে খুব মানে একেবারে রানের মধ্যেই ছিলেন না। রান করার জন্য যথেষ্ট তাকে স্ট্রাগল করতে হয়েছিল, কিন্তু ভেরি সারপ্রাইজিংলি এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডটা ঘোষণা হওয়ার পরই তার ব্যাটে একেবারে একটা বিধ্বংসী সেঞ্চুরি বেরিয়ে এসছে। আর অপরদিকে সাকিব আল হাসানকেও আর কি নেওয়ার জন্য অনেক ওই জায়গায় তারা চেষ্টা করেছিলেন, কিন্তু সাকিবের বলিংটা যেহেতু আর কি মানে তার ওই অবৈধ অ্যাকশনের কারণে নিষিদ্ধ এই মুহূর্তে, তিনি দুবার আর কি বোলিং টেস্ট দিয়েও আর কি পাস করতে পারেননি। সেই কারণে সাকিবকে যদি নিতে হতো এই স্কোয়াডে শুধুমাত্র ব্যাটার হিসেবে নিতে হতো। তো সেই কারণে নির্বাচকরা ওই শুধুমাত্র ব্যাটার সাকিবকে নিতে চাননি। আবার মানে ব্যাটার সাকিবও তো আর বলতে গেলে পুরোপুরি যে তিনি সার্ভিস দিতে পারবেন এই জায়গায়, সেটাও তো কোনো মানে ছিল না, কারণ তার ওই চোখের প্রবলেম। ওই কারণে তিনি ব্যাট হাতেও কিন্তু মানে ওভার দ্য ইয়ার্স এই মানে 2023 বিশ্বকাপের পর থেকে বেশ স্ট্রাগল করছিলেন। তো সেই কারণে আমার মনে হয় লিটন দাস আর সাকিব আল হাসান তারা যতই বাংলাদেশ ক্রিকেটের বড় নাম হোক না কেন, স্টার পারফর্মার হোক না কেন, যথেষ্ট যৌক্তিক কারণেই তাদেরকে ওই সিলেকশন প্যানেল বাদ দিয়েছে। আর আরেকটা জায়গায় বিতর্ক হতে পারে, সেটা হচ্ছে শরীফুল ইসলামের এক্সক্লুশন নিয়ে এই স্কোয়াড থেকে। মানে শরীফুল আর কি বাদ পড়া দেখে আমি খুবই সারপ্রাইজ হয়েছি। মানে শুধুমাত্র ওই আফগানিস্তানের এগেনস্টে একটা সিরিজে শরীফুলের কিন্তু খারাপ গেছিল, কিন্তু তার আগে শরীফুল কিন্তু অন অ্যান অ্যাভারেজ যথেষ্ট ভালো পারফর্মার ছিল। ইভেন বল হাতে এই লাস্ট আর কি গত বছরটায় 2024-এ শরীফুল কিন্তু সব ফরম্যাটে অলমোস্ট কনসিস্টেন্ট ছিলেন। তো এই একটা দুইটা সিরিজে খারাপ ফলের জন্য শরীফুলকে কিন্তু এই জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। এবার আমি জানি না তার ইনজুরি রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, সেই কারণে হয়তো বা বাদ পড়তে পারেন, কিন্তু এই কয়েকটা দিক বাদ দিলে ওভারঅল কিন্তু এই বাংলাদেশের স্কোয়াডটা একদম পুরোপুরি ঠিকঠাক আছে। আর যে পঞ্চপাণ্ডবের খেলা নিয়ে অনেকে আর কি সংশয় প্রকাশ করছিল, যে মনে করছিল যে পঞ্চপাণ্ডবের মধ্যে হয়তো বা কেউই স্কোয়াডে থাকবে না, এখনও কিন্তু দুজন বেঁচে রয়েছেন। তামিম সাকিবের আর কি ইনক্লুশন না হলেও মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম কিন্তু এই স্কোয়াডেই রয়েছেন। তাহলে এই 15 জনের স্কোয়াড থেকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের সম্ভাব্য যে আর কি প্লেইং 11 বা আর কি একাদশটা কীরকম হতে পারে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রথম একাদশটা হচ্ছে এইরকম আমার মতে অনেকটা, মানে ওপেন করবেন সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিম। নাম্বার 3-তে আসবেন তাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। নাম্বার 4-এ আসবেন মেহেদি হাসান মিরাজ। মেহেদি হাসান মিরাজ এর আগের দুটো সিরিজ ধরে আফগানিস্তানের বিপক্ষে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটা সিরিজ ধরেই তিনি কিন্তু কনসিস্টেন্টলি নাম্বার 4-এই ব্যাটিং করে আসছেন, আর তিনি ওই জায়গায় কিন্তু ব্যাট হাতে বেশ সফল। তো আমার মনে হয় বাংলাদেশের আর কি টিম ম্যানেজমেন্ট সেই আর কি মানে স্ট্র্যাটেজি থেকে বদলাবে না, ওই মেহেদি হাসান মিরাজকেই তারা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নাম্বার 4-এই শিফট করবে। নাম্বার 5-এ এই জায়গায় চলে আসবেন মুশফিকুর রহিম। মুশফিক ওই মানে আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজে তিনি চোটের জন্য ছিটকে গেছিলেন মাঝপথে, সেই কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরটা মিস করেছিলেন। কিন্তু তিনি যখন ফিরে এসেছেন এই স্কোয়াডে অ্যাজ আ ভেটেরান ক্রিকেটার, অ্যাজ আ ভেটেরান উইকেট কিপার, অ্যাজ আ ভেটেরান আর কি এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার হিসেবে, তো তিনি এই জায়গায় নাম্বার 5-এ খেলাটা ডিজার্ভ করেন বলে আমি মনে করি। নাম্বার 6-এ চলে আসবেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই ক্যাম্পেনারের দলে থাকা নিয়ে কোনো প্রশ্ন চিহ্নই ওঠে না। মানে এই লাস্ট দুইটা সিরিজ ধরে মাহমুদুল্লাহ রিয়াদই হচ্ছেন সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার, আর এছাড়া তার ওই অফ স্পিন বোলিংটাও কিন্তু যথেষ্ট কার্যকরী। নাম্বার 7-এ চলে আসবেন জাকের আলী অনিক। জাকের আলী অনিককে আমি এই একাদশে দেখতে চাই, কারণ মানে এই লাস্ট দুইটা সিরিজ ধরে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ওই ডাউন দ্য অর্ডারে গিয়ে জাকের আলী অনিক যে কন্ট্রিবিউশনটা রেখেছেন বাংলাদেশ দলের জন্য অসাধারণ, অনবদ্য বললেও আর কি কম বলা হবে। মানে যে এক্সপেকটেশনটা তার সমর্থকদের তার উপর ছিল, তার থেকেও আর কি অনেক বাইরে গিয়ে আর কি তিনি পারফর্ম করেছেন। তো তিনি যেমন আর কি ধরেও খেলতে পারেন,
আবার চার্জ করেও আর কি প্রতিপক্ষকে একেবারে ছাড়খাড় করে দিতে পারেন। সেই কারণে নাম্বার 7-এ আমি জাকের আলী অনেককেই দেখতে চাই। নাম্বার 8-এ চলে আসবেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের উপর বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের অগাধ বিশ্বাস রয়েছে, আর তিনি সেই বিশ্বাসের প্রতিফলনটা আর কি বেশ কয়েকটা সিরিজ ধরে বা ওভার দ্য ইয়ার্স আপনি বলতে পারেন এই 2024 সাল জুড়ে সব ফরম্যাটেই, মানে ওই ওডিআই আর টি20 ফরম্যাটে তিনি কিন্তু দিয়ে এসছেন। তো সেই কারণে নাম্বার 8-এ রিশাদ হোসেন থাকবেন বলে আমি মনে করি। নাম্বার 9-এ চলে আসবেন তানজিম হাসান সাকিব। এই ইয়ংস্টার কিন্তু আর কি ওই লাস্ট কয়েক সিরিজ ধরে বাংলাদেশের হয়ে কিন্তু বেশ ভালোই পারফর্ম করেছেন। তো এরও আর কি একাদশে থাকাটা নিয়ে খুব একটা প্রশ্নচিহ্ন উঠবে না বলেই মনে হয়। নাম্বার 10-এ আসবেন তাসকিন আহমেদ। এই স্পটটা নিয়ে তো প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই। তাসকিন হচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের পেস অ্যাটাকের কিংবা বাংলাদেশের এই বোলিং ইউনিটের অন্যতম সেরা লিডার। আর নাম্বার 11-এ আসবেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের এখনও বিকল্প কিন্তু বাংলাদেশ সেভাবে তৈরি করতে পারেনি। তো মুস্তাফিজেরও একাদশে খেলা নিয়ে আমি কোনো রকম সংশয় দেখছি না। তাহলে এই 11টা আমি আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন হচ্ছে সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিম। এই দুজন লাস্ট কয়েক সিরিজ ধরে যেহেতু বাংলাদেশের হয়ে রেগুলার ওপেন করে আসছেন, আর দুজনেই কিন্তু মোটা দাগে ওই জায়গায় সফল, সেই কারণে এই দুজনেই ওপেন করবেন বলে আমার মনে হয়। নাম্বার 3-তে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4-এ মেহেদী হাসান মিরাজ, নাম্বার 5-এ মুশফিকুর রহিম, নাম্বার 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, নাম্বার 7-এ জাকের আলী অনিক, নাম্বার 8-এ রিশাদ হোসেন, নাম্বার 9-এ তানজিম হাসান সাকিব, নাম্বার 10-এ তাসকিন আহমেদ আর নাম্বার 11-এ মুস্তাফিজুর রহমান। এইটাই আমার মনে হয় বাংলাদেশের একদম বেস্ট পসিবল প্লেইং 11 হতে চলেছে এই আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। কিন্তু তারপরেও আরেকটা বিকল্প একাদশ আমি তৈরি করেছি, সেটাও আপনাদেরকে না হয় একবার বলে দিই। ওপেন করবেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন। এই তিনজনের যে কোনো দুজন। পারভেজ হোসেন ইমনকে এই জায়গায় ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে। এই কলটা আমি মনে করি সিলেকশন প্যানেলের খুব সাহসী একটা সিদ্ধান্ত ছিল, কারণ এই দুজনের যে কোনো একজন কিন্তু অফ ফর্মে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। প্রথম 2 ম্যাচ ডেফিনেটলি সৌম্য সরকার আর তানজিদ তামিমই সুযোগ পাবেন, কিন্তু 2 ম্যাচে যদি কোনো এক ব্যাটার ফেল করে তখন থার্ড ম্যাচে হয়তোবা ইমনকে ওই ফেল করা ব্যাটারের জায়গায় দেখতে পেলেও পেতে পারি। নাম্বার 3-তে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। নাম্বার 4-এও মেহেদী হাসান মিরাজ, তিনি ব্যাট হাতে বল হাতে টিমকে আর কি মানে সবসময় কন্ট্রিবিউট করার জন্য প্রস্তুত থাকেন, মানে সাকিব আল হাসানের একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট বলা চলে। নাম্বার 5-এ মুশফিকুর রহিম, নাম্বার 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, নাম্বার 7-এ এই জায়গায় চলে আসতে পারেন নাসুম আহমেদ। জাকের আলী অনেক যদি কোনো কারণে প্রথম 2 ম্যাচে ফেল করে যান ব্যাট হাতে, তাহলে আমার মনে হয় না জাকেরকে আর ওই জায়গায় কন্টিনিউ করতে চাইবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কারণ জাকেরকে খেলালে শুধুমাত্র ওই হার্ড হিটিং ব্যাটার হিসেবেই খেলাতে হবে। কিন্তু নাসুমকে আপনি এই জায়গায় কিন্তু মানে ওই ডাউন দ্য অর্ডারে গিয়ে তিনি যেমন বড় বড় শটও খেলতে পারেন, আবার অপরদিকে তার ওই লেফট আর্ম স্পিন বোলিংটাও যথেষ্ট কার্যকরী। তো একটা আর কি বোলিং অপশনও বাংলাদেশের হাতে বাড়বে যদি জাকের আলী অনেক প্রথম 2 ম্যাচে ফেল করে যান। আমার মনে হয় ডেফিনেটলি থার্ড ম্যাচে টিম ম্যানেজমেন্ট নাসুমকেই সুযোগ দেবে। নাম্বার 8-এ রিশাদ হোসেন, নাম্বার 9-এ তাসকিন আহমেদ, নাম্বার 10-এ তখন চলে আসবেন নাহিদ রানা। যদি আর কি তানজিম সাকিব প্রথম 2 ম্যাচে খুব একটা ভালো করতে না পারেন, তখন নাহিদ রানা যিনি আর কি রেগুলার 140 145 প্লাসে বল করতে পারেন, তাকে হয়তো একাদশে সুযোগ দিলেও দিতে পারে টিম ম্যানেজমেন্ট। আর নাম্বার 11-এ মুস্তাফিজুর রহমান। তাহলে এই সেকেন্ড 11টা একবার রিপিট করে দিই। ওপেন করবেন ওই 3 জনের যে কোনো 2 ওপেনার, সৌম্য সরকার, তানজিদ তামিম কিংবা পারভেজ হোসেন ইমনের মধ্যে যে কোনো 2 জন। নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4-এ মেহেদী হাসান মিরাজ, নাম্বার 5-এ মুশফিকুর রহিম, নাম্বার 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, নাম্বার 7-এ নাসুম আহমেদ, নাম্বার 8-এ রিশাদ হোসেন, নাম্বার 9-এ তাসকিন আহমেদ, নাম্বার 10-এ নাহিদ রানা আর নাম্বার 11-এ মুস্তাফিজুর রহমান। তো আমার মতে এই দুটো 11ই বাংলাদেশের জন্য একদম বেস্ট পসিবল প্লেইং 11 হতে চলেছে। তো আপনারা কি মনে করেন এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের সিলেকশন প্যানেল যে 15 জনের স্কোয়াডটা ঘোষণা করলো, এটা কি একদম পুরোপুরি ঠিকঠাক আছে? আর আমার দেওয়া এই দুটো সম্ভাব্য একাদশ বা প্লেইং 11-এর সাথে আপনারা কি একমত হবেন, নাকি আপনারা এই জায়গায় কোনো অদল বদল দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?